বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। হাবড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তার কাছ থেকে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড উদ্ধার করা হয়েছে। অত্যন্ত গুরুতর অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সে অন্তত 14 থেকে 15 বছর এই রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, এমনকি এই শহরে পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই রানা রৌফ যাকে গ্রেফতার করা হয়েছে, কতদিন ধরে সে পশ্চিমবঙ্গে বাস করছিল, কোন কোন জায়গায় গিয়েছিল, কি বা ছিল, তাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছিল? দেখো, এই যে রানা রাউফের বিষয় নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এখন উঠে আসছে। এই যে রানা রাউফ, তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড যে বানিয়েছিল মোহাম্মদ ইজাজ ওরফে মোহাম্মদ আজিজ, তাকেও গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। কিন্তু সে যেখানে থাকতো সেই তিলজলা থানার অন্তর্গত এই যে সেকেন্ড লেন অঞ্চল, সেইখানে যে বাড়িতে সে থাকতো সেই বাড়িতেই এনে ওয়াহাবকে রাখা হয়েছিল। কিন্তু কবে থেকে ওয়াহাব সেখানে আর নেই, স্থানীয়দের যেটা বক্তব্য এবং আজিজের দাদা যেটা জানাচ্ছেন যে ঠিক এসআইআর এর প্রক্রিয়া যখন চলছে, ভেরিফিকেশনের জন্য যখন তাকে ডাকা হয়, ঠিক তার পরপরই তাকে কিন্তু আর এলাকায় দেখা যায়নি। এবার এসটিএফ এর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে 2012 সালে নেপালে প্রবেশ করে এই রানা রাউফ ওরফে ওয়াহাব, যে ওয়াহাব নামটা ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড বানানোর জন্য। সেখানে গিয়ে সে বিয়ে করে এবং সেখানে সে থাকতে থাকে। সেখানেই পরিচয় হয়, কাজের সূত্রে, জুতো তৈরি কাজের সূত্রে গিয়েছিল এই মোহাম্মদ আজিজ। তাদের মধ্যে পরিচয় হওয়ার পরে সেখান থেকে ঠিক হয় যে আধার কার্ড বা ভোটার কার্ড বানাবে সে। এরপর শুধুমাত্র বানিয়েই দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে কলকাতায় তপসিয়া নিয়ে আসা এবং তিলজলা থানার অন্তর্গত সেকেন্ড লেন, সেখানে যার বাড়িতে থাকতো আজিজ, সেখানে সে নিজে যেখানে ভাড়া থাকতো সেইখানে তাকে রাখতো এই ওয়াহাবকে, যার আসল নাম রানা রাউফ। কে রানা রাউফ? এই রানা রাউফ একজন পাকিস্তানি নাগরিক। এই রানা রাউফ ফেজলাবাদের নাগরিক। এই রানা রাউফের সঙ্গে আইএসআই লিঙ্কড রয়েছে এরকম লোকজনের সঙ্গে তার যোগাযোগ। কি কি সে করেছে ইতিমধ্যে এসটিএফ তদন্ত করে তার কাছ থেকে যে নথি, ছবি, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে, সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ছবি এবং তার সাথে সাথে ভারতীয় রেলওয়ের বিভিন্ন ছবি থেকে আরম্ভ করে তথ্য সংগ্রহ সে করেছে। রেলওয়েতে কোন কোন অফিসাররা কোন কোন জায়গায় আছে সেই বিষয় নিয়েও তথ্য সে সংগ্রহ করেছে এবং করার পরে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। প্রাথমিকভাবে তদন্ত করে দেখা যাচ্ছে সেই জায়গাগুলোর সঙ্গে আইএসআই এর লিঙ্ক রয়েছে। তাহলে কি উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে? একদিকে নেপাল থেকে উত্তরবঙ্গের পথ ধরে সে ভারতবর্ষে প্রবেশ এবং তারপর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে চলে যাওয়ার সে চেষ্টা করছিল বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে গতকাল তাকে রাত্রিবেলা টানা বিভিন্ন জায়গায় তল্লাশি করে তাকে বনগাঁর কাছ থেকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলবে বলে অনুমান করছেন তদন্তকারীরা। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন, যদি এরকম সন্দেহজনক কাউকে নজরে পড়ে, সাধারণ মানুষ তারা যেন সতর্ক থাকেন এবং জায়গা মতো খবর দেন। দেখুন, আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। এই রানা রৌফি তো প্রথম নয়। দিন 10 আগে আপনাদের মনে থাকবে বর্ধমানের রেনেসা আবাসন, সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার করেছিল এক পাকিস্তানের জঙ্গিকে, যার নাম হামিম মণ্ডল। তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ ছিল রাজ্য পুলিশের এসটিএফ এর, যেখানে তারা অভিযোগ করেছিল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গতিবিধি সংক্রান্ত লোকেশন ডিটেলস কিন্তু এই হামিমের কাছে ছিল। তবে হামিম একা নয়, শাহজাদ ভাট্টি গ্রুপের সঙ্গে
হামিম কাজ করত, পরের দিনই ভোরবেলা ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকার, তাকেও কিন্তু গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল হানি ট্র্যাপের মাধ্যমে সে অপহরণের ছক কষছিল। উমেশ রায় একদিন পর গ্রেফতার করা হয় রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়, যার পরিবার সংক্রান্ত সমস্ত ছবি যে জোগাড় করেছিল সেই আদিত্য সিংকে। হাওড়া থেকে তৃতীয় এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইএসআই এর কাছ থেকে এরা ইনস্ট্রাকশন পেত এবং সেই নির্দেশ অনুযায়ী তারা ছক কষেছিল এই রাজ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করার। আর তার মাত্র 12 দিনের মাথায় এবার গ্রেফতার করা হলো রানা রৌফকে। রানা রৌফকে গ্রেফতার করা হয়েছে হাবড়া এলাকা থেকে, অর্থাৎ বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে। এই জঙ্গির হদিশ এবার পেল রাজ্য পুলিশের এসটিএফ। ये बंदा यहाँ रहता नहीं है, यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है इजाज भाई, मोहम्मद इजाज। इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। हम उसको कितना मरतबा बोले भी ये गलत कर रहे हो तुम। ये जो राणा राउत जिसका पिक्चर देखा आप? हाँ ये तो वाप नाम है इसका। हाँ ये काठमांडू में रहता है, यहाँ रहता ही नहीं है सर। इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। कुछ टाइम के लिए वहाँ यहाँ पर आया था उसके साथ? शुरू से जब से शादी किया ना इजाज, वो नेपाल में रहता था। फैमिली छोड़ के यहाँ रहता, फैमिली यहीं रहती थी, वहाँ नेपाल में वो रहता था। तो बीवी वाले बच्चों का खर्चा वर्चा नहीं भी आता था, तो बीवी झमेला किया, वहाँ गया, नेपाल भी गया। नेपाल से फिर अपना मियाँ को लेके भी आया। लेके आने के बाद वो आपसे फिर दोस्ती पोस्ती हुआ है। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा हमको देने पड़ेगा मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था। রানা রৌফ যাকে গ্রেফতার করা হয়েছে 2012 সালে নেপাল দিয়ে এসেছিল এমনটাই জানা যাচ্ছে। রাজ্য পুলিশের এসটিএফ যা এখনো পর্যন্ত তাদের সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, অন্তত 13 থেকে 14 বছর এই রাজ্যের আনাচে কানাচে সে ঘুরে বেরিয়েছে। আমি আবারও কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যখন হামিমকে গ্রেফতার করা হয়েছিল জানা গিয়েছিল মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সে জোগাড় করছিল, সেই তথ্য তার কাছে ছিল। আজকে যাকে গ্রেফতার করা হচ্ছে সেই রানা রৌফ ভারতীয় যে সেনাবাহিনী এবং ভারতীয় রেল সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তার কাছে ছিল, অর্থাৎ এ রাজ্যের যে ইন্টারনাল সিকিউরিটি কোথাও সেটা কি প্রশ্নের মুখে পড়ছে? দেখো একেবারে, এবং শুধুমাত্র সিকিউরিটি নয়, দেশ বিরোধী কার্যকলাপ কিভাবে সক্রিয়তার সাথে করা হয়েছে সেটাই স্পষ্ট হচ্ছে। তার কারণ রেলওয়ের ছবি একজন তুলছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, যেটা এসটিএফ এর তরফ থেকে জানানো হচ্ছে যে যেই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, সেই ব্যক্তি ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছে। যে আধার কার্ড ভোটার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাও ভুয়ো এবং জাল। তাহলে জাল আধার কার্ড ভোটার কার্ড বানানোর পেছনে কারণ কি, এবং কেন ভারতীয় রেলওয়ের বিভিন্ন ছবি, এমনকি কোন অফিসাররা কোন জায়গায় রয়েছে সেই বিষয় নিয়ে তথ্য নেওয়ার পেছনে কারণ কি। দ্বিতীয়ত, ভারতের সেনাবাহিনীর বিভিন্ন এস্টাবলিশমেন্ট, তার মধ্যে ফোর্ট উইলিয়াম অবধি আছে এমনটাও জানা যাচ্ছে, সেখানকার বিভিন্ন জায়গার ছবি তুলে বিভিন্ন জায়গায় পাঠানোর কি উদ্দেশ্য থাকতে পারে। এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের যখন প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা, তখনই তারা দেখতে পাচ্ছেন যে এই রানা রাউফ, যার ওয়াহাব নামে যে রয়েছে সেই আসল নাম রানা রাউফ, এবং সে ফৈজলাবাদের বাসিন্দা পাকিস্তানের, এবং নেপাল হয়ে সে প্রবেশ করে 2012 সালে। একাধিকবার কলকাতা শহরে আসে, তার মধ্যে 2025-এ শেষ। আসার পর ঠিক এসআইআর এর প্রক্রিয়া যখন চলছে, হিয়ারিংয়ের জন্য ডাক হচ্ছে চারিদিকে, ঠিক সেই সময় থেকে এলাকার বাসিন্দারা তাকে আর দেখতে পাননি। সরাসরি জানাচ্ছে ইজাজের ভাই, অর্থাৎ এই যে ইজাজের এক ভাই, তিনি বক্তব্যের মাধ্যমে জানাচ্ছেন যে এই ওয়াহাবকে এখানে ঠিক এসআইআর এর যখন প্রক্রিয়া যখন চলছে, এখানে ঠিক তারপর থেকে যখন হিয়ারিংয়ের প্রক্রিয়া চলছে তখন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না এলাকায়। তাহলে সে তারপরে তার মুভমেন্ট কোথায় ছিল? তারপরের মুভমেন্ট হিসাবে যেটা তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে বাংলাদেশে পালিয়ে যাবার তার ছক, সেই জন্য তাকে ট্র্যাক করে পাওয়া গিয়েছে বনগাঁ হাবড়ার কাছ থেকে। সেখান থেকে সে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছে। রুটটা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সে ভারত নেপাল সীমান্ত দিয়ে উত্তর ভারত বা আমাদের উত্তরবঙ্গ দিয়ে সেখান থেকে সে প্রবেশ করে সে নেপালে দীর্ঘদিন ধরে থেকে আইএসআই লিঙ্ক ম্যানদের সঙ্গে সেখানে যোগাযোগ। এরপর সে উত্তরবঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় সে গেছে, কলকাতা শহর তার মধ্যে অবস্থিত এবং কলকাতা শহরও রয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বনগাঁতে থেকে সে কোনোরকমভাবে চোরা পথে হোক বা অন্য যে কোনো পথে সে অবলম্বন করে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে সে বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। কি পরিকল্পনা তার ছিল এই ধরনের ছবিগুলো
যাদেরকে পাঠিয়েছে তাদের সঙ্গে আইএসআই লিঙ্ক রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। সরাসরি আইএসআইয়ের সঙ্গে এই ব্যক্তির লিঙ্ক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাহলে টাকার যোগান আইএসআই কিভাবে পাঠিয়েছে? এই ক্ষেত্রেও কি ক্রিপ্টোকারেন্সি বা এই ক্ষেত্রেও কি অন্যরকম হাওয়ালার মাধ্যমে টাকা এসেছিল, নাকি দেশ বিরোধী কার্যকলাপের জন্য শুধুমাত্র এই একমাত্র যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে এই রানা রাউফই নয়, রানা রাউফের মতন এরকম আরও রয়েছে যাদের খোঁজ করা হচ্ছে বা যাদের ইনভলভমেন্ট থাকতে পারে, সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। আবির ধন্যবাদ। ঠিক হামিমদের যখন গ্রেফতার করা হয়েছিল শেহজাদ ভাট্টির গোষ্ঠী, তখনও কিন্তু এই তথ্যই সামনে এসেছিল যে আইএসআই এর সঙ্গে এরা সরাসরি যোগাযোগ রেখেছিল, সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করেছিল, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সেখানে হয়েছিল এবং তার মাত্র 12 দিনের মাথায় যখন ফের এক পাক নাগরিক জঙ্গি সন্দেহে গ্রেফতার হচ্ছে, তখন তার সঙ্গেও আইএসআই সরাসরি জড়িত রয়েছে এমন তথ্যই কিন্তু সামনে আনছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।